আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি পরিজান গল্পের ৫১ এবং ৫২ নম্বর পর্ব। পরি দ্রুত পায়ে জুম্মানের কাছে গেল। এসব মারামারি দেখলে ভয় পায় জুম্মান, আর সেই ছেলেটাকে দিয়েই খারাপ কাজ করাতে চায়। এটা ভেবে আরও রাগ হচ্ছে পরির। রূপালি দা হাতে বেঁচে যাওয়া রক্ষীর দিকে এগোয়। লোকটা ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে, তবে রূপালি তাকে বাঁধলো দড়ি দিয়ে। এবার জুম্মানকে ওরা বাড়িতে পাঠাবে। সিরাজ এক্ষুনি চলে আসবে। এখন জুম্মানকে বাইরে পাঠানোটা ঠিক হবে না। পরি জুম্মানকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি সিরাজ এখানে আসবে, তুই লুকিয়ে বাড়িতে যাবি, সদর দরজা দিয়ে ঢুকবি না, গাছ বেয়ে ছাদে উঠবি, তারপর ঘরে যাবি, সবার আগে সোনা আপার ঘরে যাবি। সেখানে তোর শায়ের ভাইকে আমি বেঁধে রেখেছি, তুই আগে তার বাঁধন খুলে দিবি। আমার শ্বশুরবাড়ির পথ জানা আছে তোর? রাতের বেলা যেতে পারবি তো? কি হচ্ছে বুঝতে পারছে না কিছুই জুম্মান, তবে এটুকু বুঝতে পারছে যে পরির কথা মতো তাকে কাজ করতে হবে। তাই সে মাথা নাড়ল। পরি বলল, শেফালিকে বলবি ও যেন পিকুলকে নিয়ে বাইরে তোর কাছে দিয়ে যায়, তারপর পিকুলকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাবি। আমি পরে তোকে চিঠি পাঠাবো, কেমন? জুম্মান কাঁদছে আর মাথা নাড়ছে। সে বলে, আব্বা একটু ভালো না আপা, আমারে খুব মারে। ওই দিন আমারে কইলো আমি যদি মিথ্যা কইয়া তোমারে বাড়িতে না আনি তাইলে আমারে মাইরা ফালাইব। এরই মধ্যে সেখানে সিরাজের আগমন ঘটল। পরি আশেপাশে রূপালীকে দেখল না। জুম্মান দৌড়ে পালিয়ে গেল। সিরাজের বুঝতে বাকি রইল না কিছুই। লাঠি হাতে সোজা হয়ে দাঁড়ালো পরি। সিরাজ বলল, তুমি এখানে? বাহ, চিন্তা শক্তি দারুণ তোমার, আমাকে চিনি ফেললে। তবে আজ পরি হয়ে নয়, তোমার জম হয়ে এসেছি। পরনের পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে এগিয়ে এলো সে। ঠোঁটের কোণে তার ঝুলে আছে হাসি। আশেপাশের সব কিছু সে ভালো করে দেখে নিল। আসার সময় রক্ষীদের না দেখেই তার সন্দেহ হয়েছিল। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যই সে ভেতরে আসে। ঘরের এক কোণে রক্ষীকে বাধা দেখে সেদিকে পা বাড়ালো সে, কিন্তু মাঝপথে লাঠি উঁচিয়ে পরি তাকে থামিয়ে দেয়। ভুলেও ওদিকে পা রেখো না, আগে নিজের দিক ভাবো। সিরাজ আবার হাসে। তুমি আমার সাথে লড়াই করতে এসেছো পরি? এটা হাস্যকর পরি। বাঁচতে চাও তো ফিরে যাও। এই মুহূর্তে তোমাকে মারার কোনো ইচ্ছা আমার নেই। তোমাকে ধীরে সুস্থে মারবো। যাও, ফিরে যাও। নিজের কথা শেষ করে সিরাজ আবারও সামনে এগিয়ে চলল, কিন্তু এবার সে প্রতিহত হলো পরির লাঠি দ্বারা। সিরাজের পিঠে জোরে আঘাত করেছে পরি। রাগান্বিত হয়ে ঘুরে দাঁড়ালো সিরাজ। মুখে বিশ্রী ভাষা তুলে এগিয়ে এলো পরির দিকে। সিরাজের সাথে হাতাহাতি শুরু হলো পরির। সিরাজ খালি হাতে আর পরি লাঠি হাতে। সিরাজ বুঝে গেল এভাবে খালি হাতে পরির সাথে লড়াই করা যাবে না। তাই সে ফাঁক বুঝে কক্ষ ত্যাগ করে দৌড়ে গেল অন্য একটা কক্ষে, যেখানে ধারালো অস্ত্র রাখা আছে। পরি নিজেও ছুটছে সিরাজের পিছু পিছু। সিরাজ দৌড়ে একটা ঘরে ঢোকে। তার জানা মতে এই ঘরে অস্ত্র আছে, এবং সে পেয়েও গেল। পরীকে উদ্দেশ্য করে বলল, এখনও সময় আছে পরি, তুমি চলে যাও, না হলে কঠিন মৃত্যু দেব আমি তোমায়। তুমি ভুল সিরাজ, আজ সে মৃত্যু আমি তোমাকে দেব। আমি জানি মৃত্যুর দুয়ারের কাছে আমি পৌঁছে গেছি, আমি ভয় পাই না মৃত্যুকে। সিরাজ বুঝলো আজ লড়াই করতেই হবে তাকে। তাই সে এগিয়ে এসে অস্ত্র চালায় পরির উপর। পরি নিজেকে রক্ষা করে ঘুরে গিয়ে আরেকটা অস্ত্র হাতে নেয়। কিছুক্ষণ দুজনে অস্ত্র যুদ্ধ করার পর দুজনে একটু আধটু জখম হয়। একটা সময় পরির হাতের অস্ত্রখানা ছিটকে দূরে পড়ে গেল। একজন পুরুষের সাথে তো পেরে ওঠা সম্ভব নয়, সেখানে সিরাজ শক্তিশালী পুরুষের মধ্যে একজন। তার মধ্যে রূপালী এখনও আসছে না। পরি তাও থামে না। কক্ষের দেয়ালের সাথে মশাল ঝুলানো ছিল, তাতে আগুন জ্বলছে। পরি দ্রুত পদে আগুনের মশালটা হাতে নিল, সিরাজের দিকে উঁচিয়ে ধরল। এভাবে কয়েকবার নিজেকে রক্ষা করে পরি, কিন্তু সিরাজ মশাল সহ পরির হাত ধরে ফেলে। অন্য হাত দিয়ে অস্ত্র ধরে পরির গলায়। পরি নড়াচড়া বন্ধ করে কিছু একটা ভাবতে থাকে। সিরাজ বলে, রূপের দেমাক তোমার, তাই না? এর জন্যই তো শায়ের এত পাগল। তবে আজকের পর সেই পাগলামি তুমি দেখবে না। রূপ না থাকলে শায়ের তো তোমার ধারে কাছেও আসবে না। সিরাজ মশালটা চেপে ধরে পরির মুখের উপর। অগ্নি লাভায় মুখটা ঘুরিয়ে নেয় পরি। মুখে কাপড় বাঁধা ছিল, আগুন লেগে গেল কাপড়ে। পরি সাথে সাথেই লাথি মারে সিরাজের পশ্চাতে এবং ছিটকে দূরে সরে যায়। পরি হাত দিয়ে বৃথা চেষ্টা চালায় আগুন নেভানোর, কিন্তু পারে না। আগুন ছড়িয়ে যাচ্ছে মুখের চারিদিক এবং গলাতে। পরি কাপড়টা খুলতে চাইল, কিন্তু ওর হাতে জখম হয়েছে, তাই ব্যথায় ঠিকমতো খুলতেও পারছে না। কাপড় পুড়ে পুড়ে পরির মুখের সাথে লেগে গেল। ভীষণ জ্বালাপোড়া হতে লাগলো পরির। সিরাজ আবার উঠে দাঁড়ালো, এগিয়ে গেল পরির দিকে। পর মুহূর্তে ঘটে গেল আরেকটি ঘটনা। পেছন থেকে একটা তলোয়ার এসে ভেদ করে সিরাজের বুক। পেছন ফিরতে পারে না সিরাজ, শুধু নিজের বুক ভেদ করে বের হওয়া তলোয়ারের রক্তমাখা মাথাটার দিকে তাকিয়ে রইল নির্বিশেষ। রক্তের স্রোত বইতে লাগলো সিরাজের বুক থেকে।
রূপালী একটানে বের করে নিল তলোয়ারখানা, তারপর দ্বিতীয়বারের মতো আবারও এক স্থানে আঘাত করে। সিরাজ আর শরীরের ভর ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মেঝেতে। রূপালীকে দেখে ওর চোখজোড়া শান্ত হয়ে যায়। মুখের কাপড়টা সরিয়ে দাঁড়িয়েছে সে। সিরাজের দিকে তাকিয়ে সে হেসে বলে, পেছন থেকে আঘাত করার পদ্ধতি আমি তোমার কাছ থেকেই শিখেছি সিরাজ। দেখো আজ কাজে লেগে গেল। কিন্তু রূপালী আর কিছু বলতে পারে না সিরাজকে। পরীর আর্তনাদে সেদিকে ফিরে তাকায়। আগুন পরীর শরীরে একটু একটু করে ছড়াচ্ছে। রূপালী দৌড়ে পরীর কাছে গেল, নিজের মাথায় বাঁধা কাপড়টা খুলে সেটা দিয়ে চেপে ধরে পরীর মুখ। ঠিক তখনই সায়রের আগমন ঘটে সেখানে। প্রিয়তমার এরকম অবস্থা দেখে দৌড়ে গেল সে। রূপালীর হাত থেকে কেড়ে নিল কাপড়টা, নিজেই নেভালো আগুন। কিন্তু ততক্ষণে পরীর মুখের অর্ধেক ঝলসে গেছে আগুনের তাপে। সায়ের ছুটে গেল বাইরে। খানিক বাদে মাটির কলস ভর্তি পানি এনে ঢেলে দিল পরীর মুখে। মুখটা জ্বলছে খুব। পরী শক্ত মুখে বসে আছে। এখন মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না ওর। ইতিমধ্যে বাইরে হইচই শোনা যাচ্ছে। সায়ের আতঙ্কিত হয়ে বলল, সবাই চলে এসেছে, এখান থেকে পালাতে হবে, চলুন তাড়াতাড়ি। পরী উঠতে পারল না। সায়ের বিলম্ব না করে কোলে তুলে নেয় পরীকে। রূপালীকে সাথে করে পেছনের দরজা দিয়ে বের হয় ওরা। আফতাব সহ বাকি সবাই ততক্ষণে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। সিরাজি তাদের খবর পাঠিয়েছিল। আসার পথে রক্ষীদের দেখতে না পেয়ে সিরাজের চতুর মন বুঝতে পারে এখানে কিছু হয়েছে। আশেপাশে খুঁজে সেই রক্ষীদের বাধা অবস্থায় দেখতে পায়। একজনের জ্ঞান ছিল না, আরেকজনের বাঁধন খুলে তাকে জমিদার বাড়িতে খবর দিতে পাঠায়। এজন্যই আফতাব তার দলসহ চলে এসেছে। সিরাজের নিথর দেহ পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে যায়। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। কে মারলো সিরাজকে? অন্য কক্ষে বেঁধে রাখা সেই রক্ষীকেও রক্তাক্ত অবস্থায় দেখতে পায় সবাই। সেও মৃত। আফতাবের সন্দেহ পুরোটাই পরীর উপর গিয়ে পড়ে। সে চারিদিকে লোক পাঠায়। পরী নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কিন্তু ততক্ষণে সায়ের পরীকে নিয়ে চলে যায়। পরীর শরীরের শক্তি খুবই কম। সায়ের কী করবে ভেবে পাচ্ছে না। রূপালী বলে উঠল, পরীকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওর কষ্ট হচ্ছে। সায়ের রূপালীকে বলে উঠল, আপনি বাড়িতে ফিরে যান, আপনার বাবা আপনাদের খোঁজ করতে বাড়িতে যাবে। বাড়ির কেউই আমাদের খবর জানে না, আপনি থাকলে সব সহজ হবে। কিন্তু পরী? সায়ের খানিকটা ধমকে উঠে বলে, আপনি যান, পরিজানকে আমি সামলে নিব। রূপালী দেরি করে না, দৌড়ে চলে গেল জমিদার বাড়ির রাস্তা ধরে। সায়ের উপায়ান্তর খুঁজতে লাগে। এই মুহূর্তে পরীকে শহরের ভালো কোনো ডাক্তার দেখাতে হবে। এই রাতের বেলা গাড়ি পাওয়া মুশকিল, কিন্তু পরীকে তো নিতেই হবে। রাতের বেলাতে গাড়িওয়ালা চাচাকে ঘুম থেকে ডেকে তুলে শহরের পথে রওনা দিল সে। সারা রাস্তা পরীকে সে বুকে চেপে ধরে রাখে। আমার কথা না শুনে কেন গেলেন আপনি সেখানে পরিজান? আমি যে এখন আপনার কষ্ট সহ্য করতে পারছি না। পরী ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করে, কিন্তু পোড়া স্থানে টান ধরায় ব্যথা অনুভব করতেই থেমে যায় সে। সায়ের বলে, আপনি কথা বলবেন না পরিজান, দয়া করে চুপ থাকুন। চিন্তা করবেন না, আপনি শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। আমি থাকতে আপনার কিছু হবে না। গাড়ি থেকে নেমে নৌকার খোঁজ করে সায়ের। পেয়েও যায়। শহর যেতে হলে পদ্মা পাড়ি দিতে হবে। এখন কোনো ট্রলার পাওয়া যাবে না। জেলেদের নৌকা দেখা যাচ্ছে শুধু। তাদেরই এক নৌকায় করে পরীকে নিয়ে রওনা হয় সায়ের। পদ্মা পার হওয়া চারটেখানি কথা না, বৈঠা ভেয়ে যেতে অনেক সময় লেগে গেল। এত রাতে তো আর কোনো ডাক্তারের দোকান খোলা থাকবে না। সরকারি হাসপাতালগুলোও মনে হয় বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সায়ের নিজেকে ভীষণ অসহায় লাগছে। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনোই হয়নি। একটা হাসপাতালের সামনে গিয়ে সেটা খোলা পেল। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। দুজন মহিলা ডাক্তার পরীর চিকিৎসা শুরু করে। আর সায়ের চিন্তিত হয়ে বাইরে বসে থাকে। ঘেমে একাকার হয়ে গেছে সায়ের। এই মধ্যরাতে এত কিছুর সাথে যুদ্ধ করে এত দূর এসেছে সে। তবুও সায়ের পরীকে বাঁচাতে পেরেছে, এটাই অনেক তার কাছে। তার কড়া পাপের শাস্তি পরী পাচ্ছে। এজন্য সায়েরের অনেক বেশি কষ্ট হচ্ছে। সিরাজকে জীবিত পেলে সায়ের ওর যে অবস্থা করতো তা সে নিজেও ভাবতে পারছে না। মাথা নিচু করে সে বসে আছে। হঠাৎ চোখের সামনে একজোড়া পা থামতে চোখ তুলে তাকায় সায়ের। মানুষটা তার অতি পরিচিত। যদিও তার সাথে অল্প দিনের জন্য পরিচয় হয়েছিল, তবুও মানুষটা তো পরিচিত। সায়ের দাঁড়িয়ে পড়ল। নাইম বিস্মিত কণ্ঠে বলে উঠল, আপনি এখানে এত রাতে? এতক্ষণ যে সায়ের চোখের পানি ফেলছিল তা সায়েরের চোখ দেখেই নাইম বুঝতে পেরেছে। ভেজা ভেজা গলায় সায়ের বলল, পরিজান। বাকি কথা গলাতেই আটকে গেল ওর। তবে নাইম বুঝে নিল তার উল্টো। সে ভেবেছিল পরী বোধহয় মা হতে চলেছে, সেজন্যই সায়ের তাকে হাসপাতালে নিয়ে এসেছে। তো সেদিন নাইমের সাথে আপনার আর পরীর আবার দেখা হয়। কিন্তু আপনি যে বললেন পিকুলকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল পরী, তাহলে পিকুল নাইমের কাছে কিভাবে আসলো? সায়ের এতক্ষণ কথা বলতে বলতে হাঁপিয়ে গিয়েছিল, বিধায় একটু দম নিচ্ছে। হঠাৎই মুস্কানের প্রশ্নে চোখ তুলে তাকায় সে। ঠোঁট জোড়া প্রশস্ত করে হাসে সায়ের। অদ্ভুত লাগে সায়েরের এই হাসি ওর কাছে। মনে হচ্ছে এই চাহনি আর এই হাসি অতি পরিচিত। কিন্তু মুস্কান ঠিক মনে করতে পারছে না যে এর আগে সে সায়েরকে কোথাও দেখেছে কিনা। মুস্কানকে চিন্তিত দেখে সায়ের হেসে বলে, এই চিন্তা শক্তি নিয়ে আপনি সাংবাদিক হয়েছেন? আমি তো ভাবতেই পারছি না।
কথা শেষ করতে করতে আবার হাসে শায়ের। মুস্কানের ভীষণ অস্বস্তি লাগছে। এই হাসিটা ওর চেনা, কিন্তু মনে পড়ছে না সে কোথায় দেখেছে। কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর ওর মনে পড়ল শোভনের কথা, কিন্তু কেন মনে এলো তা সে বুঝতে পারছে না। শোভনের চোখ দুটো যেন একদম শায়েরের মতো, এমনকি হাসিটাও। কিন্তু শোভন তো রূপালীর ছেলে, নাইমই তো ওকে বলেছে। তাহলে শায়েরের সাথে শোভনের এত মিল কেন? মাথা ঘোরাচ্ছে মুস্কানের। কোন গোলক ধাঁধায় আটকে গেল সে? তবে সে নিশ্চিত শায়ের এই বিষয়ে মুখ খুলবে না। শায়ের আগের মতোই হাসছে। মুস্কান ভেবে পাচ্ছে না এরকম একটা সময়ে আদৌ কোনো লোক হাসতে পারে। দুদিন পর তার ফাঁসি। পরীর মতো সেও হাসতে হাসতে মৃত্যুকে বরণ করতে চাইছে। মুস্কানের মনে পড়ে গেল পিকুলের কথা। হিসেব অনুযায়ী পিকুলের জন্ম 1999-তে। তাহলে পিকুলের বর্তমান বয়স 10 বছর, কিন্তু শোভনের বয়স মাত্র 6। তার মানে শোভন পিকুল নয়, সে অন্য কেউ। তাহলে শোভন শায়ের পরীর সন্তান। এসব কথা মাথায় আসতে চট করে দাঁড়িয়ে পড়ে মুস্কান। শায়েরের সাথে আর কোনো কথা না বলে দৌড়ে থানা থেকে বের হয়ে যায়। দিনের মধ্যপ্রহরে সূর্য মাথার উপর থেকে খাড়াভাবে কিরণ দেয়। জ্যামের মধ্যে রিকশায় বসে ঘামছে মুস্কান। বারবার রুমাল দিয়ে ঘাম মুছছে সে। অর্ধেক রাস্তায় এসে সে জ্যামে আটকে গেছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে ধৈর্যহীন হয়ে পড়ে সে। তাই ভাড়া মিটিয়ে ওখানেই নেমে পড়ে এবং ঠিক করে বাকি রাস্তাটুকু সে হেঁটেই পাড়ি দেবে। হাঁটতে হাঁটতে শোভনের স্কুলের সামনে সে দাঁড়ালো, কিন্তু স্কুল এখনও ছুটি হয়নি। ধৈর্যহীনা নারীটি দৌড়ে শোভনের ক্লাসরুমে ঢুকে পড়ল। তখন শিক্ষক ক্লাস নিচ্ছিল। মুস্কানকে অনুমতি ব্যতীত ক্লাসে ঢুকতে দেখে তিনি অবাক হন, কিন্তু মাকে দেখে ছোট্ট শোভনের ঠোঁটে হাসি দেখা দিল। মুস্কান যেন স্পষ্ট শায়েরকে দেখছে শোভনের মধ্যে। অপলক চোখে শোভনের দিকে এগোতে থাকে সে। তারপর শোভনের ব্যাগপত্র গুছিয়ে বাইরে চলে আসে সে। শোভন বলে ওঠে, আম্মু আজকে কি কোনো অনুষ্ঠান আছে? কেন বলো তো? ক্লাস তো শেষ হলো না, আর তুমি আমাকে নিয়ে এলে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই এসেছি। ও, তুমি আমাকে সবসময় মিস করো তাই না? তোমার বাবা মাও তোমাকে মিস করে। কি? ধ্যান ভাঙে মুস্কানের। সে বলে, কিছু না, চলো তোমাকে চকলেট কিনে দেবো। শোভনকে সাথে নিয়ে সোজা নাইমের চেম্বারে গেল মুস্কান। নাইম তখন রোগী দেখছিল। কিছু সময় অপেক্ষা করতে হলো ওদের। দুপুরের বিরতিতে নাইম বাইরে আসতেই মুস্কান আর শোভনকে দেখতে পেল সে। মুস্কান উঠে দাঁড়িয়ে নাইমের কাছে গেল, জিজ্ঞেস করল, তুমি আমার থেকে একটা কথা লুকিয়েছ নাইম, এটা তুমি ঠিক করলে না। নাইম জবাব দিল না, কেন সে জানতো মুস্কান তাকে এই প্রশ্ন করবেই। মুস্কান আবার জিজ্ঞেস করে, শোভন পিকুল এই নাম দুটো আলাদা মানুষের। পিকুল রূপালীর ছেলে আর শোভন পরী আর শায়েরের সন্তান, তাই তো? সত্য তো জানোই, আবার জিজ্ঞেস করছো কেন? এই সত্যিটা অন্তত তুমি আমাকে জানাতে পারতে নাইম। পরী চায়নি তার সন্তানের পরিচয় কেউ জানুক, তাই আমিই বলিনি। আর তাছাড়া তোমাকে তো বলেছি আমি, আমার কিছু বলা নিষিদ্ধ। শায়েরই তোমাকে সব বলবে। মুস্কান নিরাশ হলো নাইমের গা ছাড়া ভাব দেখে। ছেলেটা যে এখনও তাকে বুঝলো না। বিয়ের পর থেকেই দেখে আসছে নাইমের এমন উদাস ভাবটা। বিয়ের দিনই শোভনকে মুস্কানের হাতে তুলে দিয়েছিল নাইম। একজন আদর্শ মা হতে বলেছিল মুস্কানকে। তখন ছোট শোভনের মাত্র বয়স 8 মাস। ছোট ছোট হাতে যখন সে মুস্কানকে স্পর্শ করত তখন ভীষণ ভালো লাগতো ওর। মাতৃত্বের স্বাদ তো সে। কিন্তু আফসোস এই যে এত বছর পর শোভনের আসল পরিচয় জানতে পারে ও। নাইম শুরুতেই বলেছিল মুস্কান যেন তাকে শোভনের বিষয়ে কোনো প্রশ্ন না করে। মুস্কান তাই করে, কেননা এত সুন্দর একটা শিশুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য কারও নাই। অসম্ভব সৌন্দর্যের অধিকারী এই শিশুটিকে দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় মুস্কানের। তাই তো বাবা মায়ের অমতে এই বিয়েতে সে রাজি হয়। মুস্কান নাইমকে ফিরিয়ে দিলে সে হয়তো অন্য নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। যদি সেই নারী শোভনের মা না হয়ে উঠতে পারে, ভালোবাসতে না পারে। এই জন্যই মুস্কান শোভনকে আপন করে নিয়েছিল। একটা সুখী পরিবার গড়ে তুলেছে। শোভনকে নিয়ে বাসায় ফেরে মুস্কান। দুপুরের খাবার শেষ করে ঘুম পাড়িয়ে দেয় শোভনকে। মুস্কান ভাবতে লাগে শায়েরের কথা। শায়ের কি শোভনকে দেখেছে? আর দুদিন পর তার ফাঁসি, তবুও শায়ের একটাবার শোভনের সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেনি। কেন? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, ওকে আবার যেতে হবে শায়েরের কাছে। আজকেই যাবে সে। শোভনকে বউয়ার কাছে রেখে বিকেলে আবার সাভারে যায় সে। কিন্তু এবার নুরুজ্জামান তাকে দেখা করতে দিতে চায় না। তিনি বলেন, দেখুন, আপনাকে একবার দেখা করতে দেওয়া হয়েছে, কিন্তু বারবার একজন ফাঁসির আসামির সাথে দেখা করতে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মুস্কান তার প্রতিবাদ করে বলে, আর যদি আসামি সম্পূর্ণ নির্দোষ হয় তাহলে? চমকে গেলেন নুরুজ্জামান। কি বলছেন আপনি? সমস্ত সাক্ষী শায়েরের বিরুদ্ধে। শায়ের নিজের মুখে সব সত্য স্বীকার করেছে। আমরা সব তদন্ত করে দেখেছি। আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হচ্ছে শায়ের নির্দোষ। একটা খুনও সে করেনি। সব জানতে হলে আমাকে শায়েরের সাথে কথা বলতে হবে। দয়া করে আমাকে যেতে দিন। অতঃপর মুস্কান শায়েরের সম্পর্কে যতটুকু শুনেছে তা সব বলে দিল নুরুজ্জামানকে। সব শুনে নুরুজ্জামান বললেন তিনিও সব শুনবেন, তবে আড়াল থেকে, কারণ শায়ের নুরুজ্জামানের সামনে একটা কথাও বলবে না।
দুজনেই সায়রের সেলে গেল। মুস্কান সামনে এলো, নুরুজ্জামান দেওয়ালের ওপাশে রয়ে গেল। মুস্কানকে দেখে এগিয়ে এলো সায়র। মুচকি হেসে বলল, কী রহস্য ভেদ করে এলেন সাংবাদিক ম্যাডাম? আপনাকে বোঝার সাধ্য পরি ছাড়া কারো নেই। এজন্য আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে। আমার বা পাঁজরের হাট থেকে সৃষ্টি সে, মনের কথা সে বুঝবে না তো কে বুঝবে? সায়র একটু চুপ থেকে বলে, পরিজান আমাকে একটা কথা বলেছিল জানেন? বলেছিল এটা পৃথিবীর বেহেশত নয়, এখানে চক্ষু মোদন করে কাউকে বিশ্বাস করা উচিত না। কথাটা ঠিকই বলে এসেছে, তাই তো পরিজান এই পৃথিবীতে শুধু আমাকে বিশ্বাস করেছে। মুস্কান বারবার বিস্মিত হচ্ছে সায়রের কথায়। পরি ঠিকই বলেছে, এই ছেলের প্রতিটা কথায় জাদু আছে। মুস্কান বলে, আপনার কি শোভনকে দেখতে ইচ্ছা করে না? অন্তত ফাঁসির আগে ছেলেকে শেষ দেখা দেখতে চান না? ওর কথা আমার সামনে বলবেন না। আচ্ছা বলবো না, তবে এটা বলুন, শোভনকে কেন নাইমের কাছে রেখেছেন? এত বিশ্বাস নাইমকে কেন করলেন? অন্য কেউ ছিল না? ডাক্তারবাবুকে বিশ্বাস করি বলেই নিজের সন্তানকে তার হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয়, 10টা মাস আমার পরিজন তার কাছেই ছিল। হাসপাতালে সায়ের নাইম মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাইম এখনও জানে না পরীকে কেন এখানে আনা হয়েছে। সে জিজ্ঞেসও করেনি পরীর কী অবস্থা। সায়ের চিন্তায় কোনো কথাও বলতে পারছে না। এমন সময় ডাক্তার রেবেকা বের হয়ে এলেন। সায়েরকে উদ্দেশ্য করে বললেন, আপনার স্ত্রীর অবস্থা খুব একটা ভালো নয়। মুখটা অতটাও পুড়ে যায়নি, তবে শরীরে আঘাতগুলো একটু বেশি। এরকম অস্ত্রের আঘাত সে পেল কীভাবে? সায়ের জবাব দিতে পারে না, তবে নাইম বেশ অবাক হয়। ও রেবেকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপু? পরীর মুখ পুড়েছে মানে কি? শেষ কথাটা সায়েরকে উদ্দেশ্য করেই বলে নাইম। রেবেকা বললেন, তুমি চেনো মেয়েটাকে? হ্যাঁ চিনি, কিন্তু কি হয়েছে বলুন। আসলে নাইম, মেয়েটার মুখ অর্ধেক পুড়ে গেছে কোনোভাবে। চিকিৎসা করলে পুরোপুরি ঠিক না হলেও কিছুটা ঠিক হবে। হাত পা এবং শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের দাগ। এর মধ্যে মেয়েটা গর্ভবতী। জানি না এখন আমার কি করা উচিত। সায়ের যেন স্তব্ধ হয়ে গেল। পরি মা হতে চলেছে? এর আগে তো কত চেষ্টাই না ওরা করেছে, তবুও কোনো লাভ হয়নি। ভাগ্য ওদের সাথে কোন খেলা খেলছে। এবার সায়ের নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। কথা না বলে সে ছুটে গেল পরীর কাছে। মুখে তার ব্যান্ডেজ করা, ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বিধায় ঘুমাচ্ছে পরি। সায়ের প্রিয়তমার ক্ষতবিক্ষত কাটা হাতটা ধরে, যত্নে চুম্বন করে। হাতটা বুকে চেপে ধরে বলে, আমি পাথরের ন্যায় হয়ে গেছি পরিজান। ঢেউয়ের পর ঢেউ আসুক, আমি নিশ্চুপ থাকবো, কিন্তু আপনি হিনা কেউ যেন না আসে। তাহলে আমি ভেঙে চুরমার হয়ে সমুদ্রে তলিয়ে যাব। আপনাকে ছাড়া আমি অসহায়, ভীষণ অসহায়। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যে মাতৃত্ব চেয়েছিলেন তা আল্লাহ আপনাকে দিয়েছেন, কিন্তু এখন এই মাতৃত্ব নিয়েও আপনাকে যুদ্ধ করতে হবে। পরি ঘুমন্ত বিধায় জানতে পারল না তার স্বামী তাকে এখনও কতখানি ভালোবাসে। তার স্বামীর বুকের জমানো ভালোবাসা রত্ন দিয়ে বাঁধানো শুধু তারই জন্য। ভালোবাসার শেষ নেই যদি সেই ভালোবাসা প্রকৃত হয়। সেই ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু পরিবর্তন হয় নতুন কিছুতে। পৃথিবীতে যেমন ঋতু পরিবর্তন হয়, ঠিক তেমনি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও শীত বসন্তের মতো ভালোবাসারও ঋতু পরিবর্তন হয়। ভালোবাসা বিয়ে সংসারের মতো পরিবর্তন হয় যুগ যুগ ধরে। সায়ের জানে না তার প্রিয়তমার সাথে কি আদৌ এক যুগ থাকতে পারবে কি না। নাইম রেবেকার সাথে কথা বলছিল পরীর বিষয়ে। বাচ্চাটা কি পরী জন্ম দিতে পারবে কি না, নাকি পরীর জীবনে ঝুঁকি থাকবে। রেবেকা বললেন, দেখো নাইম, পরীর ঝুঁকির শরীর এখন ঠিক না। 3 মাস লাগবে ওর মুখ ঠিক হতে, তবে তার বেশিও লাগতে পারে, আমি নিশ্চিত নই। ওর শরীরের ক্ষতগুলো সারতে মাসখানেক তো লাগবেই। তখন ওর শরীরের কতটা উন্নতি হবে তা আমি এখন বলতে পারবো না। যদি ওর শরীর খারাপ থাকে তাহলে তখন অ্যাবর্শন করা যাবে। পরীর অনুমতিও তো নিতে হবে। আগে পরী সুস্থ হোক, তারপর দেখা যাবে। তার আগে পরীর সুস্থ পরিবেশ প্রয়োজন, যেখানে সে ভালোভাবে থাকতে পারবে। দরজার পাশে দাঁড়িয়ে সব শুনল সায়ের। এই মুহূর্তে পরীকে কিছুতেই নূরনগর নেওয়া যাবে না। একটু সুস্থ হলেই পরী আবার হত্যা খেলায় মেতে উঠবে। এতে পরীর জীবনের আশঙ্কা আছে। সেজন্য সায়ের নাইমের কাছে গিয়ে বলে, আপনি পারবেন আমার পরিজনকে আপনার কাছে রাখতে? বেশি দিন নয়, পরিজন একটু সুস্থ হলেই আমি তাকে নিয়ে যাব। কেন বলুন তো? পরীকে বাড়িতে নিয়ে যান, সেখানে ওর পরিবার আছে। পরী সেখানে থাকলে আরও তাড়াতাড়ি সুস্থ হবে। আপনাকে আমি এখন কিছু বলতে পারছি না, তবে এটুকু বলছি যে নূরনগর এখন পরিজনের জন্য নিরাপদ নয়। সেখানে তার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আপনি কি আমার কথা রাখবেন? নাইম বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে, না হলে পরীর এই অবস্থা কীভাবে হলো। তাই সে কথা বাড়ায় না, পরীকে নিজের কাছে রাখতে রাজি হয়। 1 সপ্তাহ পর পরীকে হাসপাতাল থেকে নাইমের বাসায় নিয়ে যাওয়া হয়। পরী থাকবে বলে নাইম বাসা পরিবর্তন করেছে, 2টো রুম আর রান্নাঘর। পরী নাইমের বাসায় গিয়ে বিব্রত বোধ করে। সে চায় নূরনগর ফিরে যেতে। এখন সে একটু একটু কথা বলতে সক্ষম। তাই সে সায়েরকে বলে, আমি ফিরে যাব মালি সাহেব, আমাকে গ্রামে নিয়ে চলুন। সায়ের পরীর হাত দুটো চেপে ধরে বলে, আপনি সেখানেই থাকবেন যেখানে আমি বলবো। স্বামী হয়ে কখনোই কোনো আদেশ করিনি আপনাকে, তবে আজ করছি। আপনি এখানেই থাকবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, তাই আপনার কিছু আমি হতে দিব না।
পরি আহত গলায় বলে, তাহলে ওরা যে আমার আপা আর আম্মাকে মেরে ফেলবে। আর জুম্মানকে তো আমি নবীনগর পাঠিয়েছি পিকুলকে দিয়ে, ওর কি হবে? আপনার সব কাজ আমি করে দেব। আমি যাব জমিদার বাড়িতে, আপনার পরিবার রক্ষা করার দায়িত্ব আমার, আপনি চিন্তা করবেন না। পরীর কাঁদতে খুব ইচ্ছা করছে, কিন্তু এখন কাঁদা যাবে না, তাহলে ওর যন্ত্রণা বাড়বে। সায়ের চলে যাবে ভেবে পরীর ভেতরটা চুরমার হচ্ছে, কিন্তু স্বামীকে এখন তার বিদায় দিতে হবে। সায়ের নিজেও আর দেরি করে না, আবার সে পরীর কাছে ফিরে আসবে বলে গভীর স্পর্শ এঁকে দিয়ে চলে যায় সে। নাইমের কাছে তার সবচেয়ে প্রিয় আমানত রেখে সে দূরে পাড়ি জমায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন। যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে। আপনাদের এক একটা অনুপ্রেরণা আমার গল্প বলার আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।